শোনো বলি কানে কানে। অডিও স্টোরিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন পর্ব, জীবনের ওপারে, যেখানে থাকবে বিখ্যাত মানুষজনেদের জীবন কাহিনী অথবা আত্মকাহিনী। আজ প্রথম পর্বে থাকছে ঋতুপক্ষ। আমরা স্মরণ করছি বাংলা তথা ভারতের এক মহীরুহ ব্যক্তিত্বকে, চলচ্চিত্র নির্মাতা, লেখক, গীতিকার, চিত্রনাট্যকার ঋতুপর্ণ ঘোষ। 1963 সালের 31শে অগস্ট জন্ম, আর 2013 সালের 30শে মে মাত্র 49 বছর বয়সে পৃথিবীকে বিদায়। কিন্তু তার কাজ আজও ধ্রুবতারার মতো আলোকিত করছে বিনোদনের আকাশ। ঋতুপর্ণ শুধু পর্দার পেছনের জাদুকর ছিলেন না, তিনি ছিলেন সমাজের চোখে আঙুল দেওয়া এক সাহসী শিল্পী। নিজের সমকামী পরিচয় প্রকাশ্যে মেনে নিয়ে তিনি ভেঙেছিলেন সমাজের অগণিত বাঁধা ধরা রীতিনীতি। যেখানে মানুষ মুখ লুকিয়েছে, সেখানে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয়কে করেছেন শিল্পের অঙ্গ। তার চলচ্চিত্রে বারবার উঠে এসেছে প্রেম, একাকিত্ব, নারীর আবেগ আর প্রান্তিকতার কণ্ঠস্বর। 19শে এপ্রিল, চোখের বালি, দোসর, চিত্রাঙ্গদা, প্রতিটি কাজই যেন সময়কে ছাপিয়ে যাওয়া এক একটি দলিল। তার পরিচালনা যেমন মন ছুঁয়েছে দর্শকদের, তেমনি প্রেরণা জুগিয়েছে অসংখ্য চলচ্চিত্র নির্মাতাকে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, ঋতুপর্ণ ঘোষের কোন কাজটি আপনাদের হৃদয় ছুঁয়েছে সবচেয়ে বেশি? কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের বিশেষ নিবেদন, ঋতুপক্ষ। চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে আমরা একেবারে অন্যভাবে পাই ফার্স্ট পার্সনে। তার লেখা বই ফার্স্ট পার্সনে তার জীবন, তার ভাবনা, তার দর্শন এক অন্যভাবে প্রকাশিত হয়। আজ আমরা এই ফার্স্ট পার্সনের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত পথিকের কিছু অংশ তুলে ধরলাম আপনাদের জন্য। আজ দ্বিতীয় পর্ব। দেশে এখন বেলা হয়েছে, বাড়িতে বাবা একা। বেশ বুঝতে পারছি উড়ন্ত তন্দ্রার মধ্যেও মায়ের লুকিয়ে সুটকেসে গুঁজে দেওয়া মাফলারের মতো একটা অস্বস্তি ধীরে ধীরে আমার গলার কাছটা ঘিরে ধরছে। গত বছর মে মাসের শেষে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানটুকু পার করেই সানগ্লাসের লোকেশন দেখতে সবাই মিলে গিয়েছিলাম সিকিমে। সঙ্গে বাবাও ছিল। মা বড় পাহাড় ভালোবাসত। মা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর সেটা যেন আমার আর বাবার মার কাছে যাওয়া। আমি সেই প্রথম সিকিম গেলাম। বাবা মা আগেও এসেছে। সিকিমের পাহাড়ে পাহাড়ে ইউনিটের সবাই খুঁজছে ছবির লোকেশন। বাবা খুঁজছে স্মৃতি, আর আমার হাতের মুঠোর মধ্যে বাবার শীর্ণ হাতের তালু।
আমি আপ্রাণ খুঁজছি সান্ত্বনার, যার পর নাই কোনো দস্তানা। গাড়ির সিডিতে একটার পর একটা রবীন্দ্রনাথের গান বাজছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি মিড় আমাদের দুজনের চোখের জল হয়ে অঝরে পড়ছে। এত জলস্রোত সারা সিকিমের সবকটা ঝর্ণার সম্মিলিত প্রস্রবণেও আছে কিনা জানি না। মিউনিখ পৌঁছলাম জার্মান সময় দুপুর 2টো। টার্মিনাল বদল করতে হলো না ভাগ্যিস। তবু এক টার্মিনালেও অনেক চলন্ত সিঁড়ি বা ছুটন্ত যন্ত্রপথ বেয়ে যতক্ষণে নির্দিষ্ট গেটে পৌঁছলাম, প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। স্টার আনন্দর ল্যাপটপে কাঁধের কোনো স্ট্র্যাপ নেই, ফলে সেটা এক বিষম ভারী বোঝা। অনেক কষ্টে 48 গেটের দূরত্ব আর ইউরোপের কফির গন্ধ সাঁতরে ডিউটি ফ্রি দোকানগুলোর আলো ঝিলমিল পার হয়ে নিসগামী প্লেনে উঠলাম 8 ঘন্টার মধ্যে। 1.25 ঘন্টার সফর। এই প্লেনে আমার আর বোম্বার জায়গা আর পাশাপাশি নয়, সামনে পেছনে। প্লেন ছেড়েছে। আমি মিউনিখ এয়ারপোর্ট থেকে কেনা কয়েকটা খবরের কাগজে মগ্ন। হঠাৎ পেছন থেকে বুম্বা এসে টোকা মারল পিঠে। ডান দিকে দেখো। জানলার বাইরে দেখি চলন্ত মেঘ শ্রেণী জমাট হয়ে আছে, জমে যাওয়া সমুদ্রের ফেনার মতো তরঙ্গায়িত হয়ে, আর তার গায়ে প্রতিটি খাঁজে খাঁজে লুটোপুটি খাচ্ছে নিখাদ সোনালি রোদ আর গাঢ় বাদামি ছায়া। প্লেন চলেছে, সেই আকাশ তোলপাড় করা মেঘরাশি চলেছে আমাদের সঙ্গে। কিছুক্ষণে চোখ সয়ে এলো, বুঝলাম এটা মেঘ নয়, আল্পস পর্বতমালা। প্লেনের সবকটা মুখ জানলার বাইরে, এই অসচরাচরে নিবিষ্ট। এমনকি এয়ার হোস্টেসরাও কফি পরিবেশন থামিয়ে থমকে তাকিয়ে আছেন বাইরে। এখানকার সময় 2টো, দেশের ঘড়িতে 5:30 হবে। ঠিক 1 বছর আগে এই দিনে মা চলে গিয়েছিল বিকেল 5:20 আমি সেদিনও প্লেনে ছিলাম, কলকাতা ফিরছিলাম বম্বে থেকে। আজ প্রায় সূর্যাবর্তের পথে পৃথিবী প্রদক্ষিণের পর আবার বুঝি মার সঙ্গে দেখা হলো এই অনন্তের মাঝে, আল্পস তুষার শৃঙ্গকে সাক্ষী রেখে। অসুস্থ হওয়ার পর থেকে মার যখন চলাফেরা করার ক্ষমতা কমে এলো, আমার নতুন কোনো জায়গায় যাওয়ার কথা হলে একটাই কথা বলতো মা। সেই তরঙ্গায়িত জলদ প্রতিম রৌদ্রালোকিত নিঃসীম পর্বতমালার দিকে তাকিয়ে মার গলার স্বরটা যেন স্পষ্ট শুনতে পেলাম। যা দেখতে পাবি 2 চোখ ভরে দেখে নিবি, একদম ভাববি না বোকা। মা বিছানায় পড়ে আছে, মনে করবি তোর চোখ দিয়েই আমি দেখছি। এয়ারপোর্টে এসে নামলাম ঠিক সময়। মিউনিখ থেকে নিসের যাত্রী সংখ্যা খুব বেশি নয়, ফলে লাগেজ এসে পৌঁছাতে সময় লাগলো না। বারবার ইউরোপ গেলে একটা জিনিস কেন জানি ভুলে যাই, আর এয়ারপোর্টে নামা মাত্র মোক্ষমভাবে মনে পড়ে, জানি না, যে সঙ্গে খুচরো ইউরো রাখতে হয়।
সার বাঁধা ট্রলিগুলো থেকে একটা ট্রলি টেনে বার করতে গেলে খুচরো 1 ইউরো কয়েন ফেলতে হয়, তবে ট্রলির তালা খোলে। ব্যাগ হাতড়াচ্ছি, কোনো পুরনো ভ্রমণের কোনো স্মরণ মুদ্রা পড়ে আছে কিনা। এমন সময় হালকা বাদামি রঙা স্যুট পরা এক ভদ্রমহিলা এগিয়ে এলেন, একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে। আমার আর বুম্বার নাম লেখা। বোঝা গেল উনি কান ফেস্টিভ্যালের সরাসরি প্রতিনিধি। আমাদের নিতে এসেছেন। বাইরে দাঁড়িয়েছিল একটা বিশাল গাড়ি। এক এক করে গাড়ির চালক আর অভ্যর্থনাকারিণী তাতে মালপত্র তুলে দিলেন। আমাদের হাত লাগাতেও হলো না। গাড়িতে উঠেই বুম্বা ছটফট করতে লাগলো, সিগারেট খাবে। সত্যি এতক্ষণ টানা জার্নি করে এসেছে, একটা সিগারেটও খায়নি বুম্বা। আমার কাছেও আশ্চর্য লাগছিল। গাড়ির চালক ইংরেজি বোঝেন। এয়ারপোর্ট পার করে নিস শহরে পড়লাম, আর পড়া মাত্র বুঝতে পারলাম মাতিসের সেই বিপুল আলোকিত আকর্ষণের মূল কারণ। সোনালি রোদে ঝলমল করছে চারিদিক। বিকেল 4টের কাছাকাছি। দুপুরের কড়া তেজ বা বিকেলের ম্লান আলো কোনোটাই নয়, যেন সোনালি ফ্রেমে বাঁধানো প্রকৃতি। শহরের পথ নির্দেশিকা চিহ্নগুলোতে নিঃশব্দের বানান NYSSA। একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। জানা গেল এটা দক্ষিণ ফ্রান্সের নিজস্ব বাগধারার বানান। এখনো বেঁচে আছে কিছু প্রাচীন মানুষের মধ্যে, যার যেদিকে উৎসাহ। বুম্বা জিজ্ঞেস করলো গাড়িটার কি নাম। কি যেন একটা বললেন ভদ্রলোক, আমি বিশেষ বুঝলাম না। বোঝা গেল বুম্বা যার পর নাই অভিভূত। নিচ থেকে কান পৌঁছাতে সময় লাগলো ঘন্টা খানেকেরও কম। ইউরোপের যে কোনো ছোট শহরের রাস্তাঘাট, চেহারা, চরিত্র, আলো ছায়ার ধরন অনেকটা একই রকম। পুরনো পাথর বাঁধানো রাস্তা, উঁচু নিচু পথ, দুপাশে ফুটপাথ জুড়ে ছায়া মেলা সীমারেখা। সেখানে সামান্য কয়েকটা চেয়ার টেবিল জড়ো করে পথের ধারে ক্যাফে। কানে আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে লাবোকা অঞ্চলের বিচ রিসর্ট হোটেলে। হোটেল না বলে সার্ভিস অ্যাপার্টমেন্টও বলা যেতে পারে। ফ্রান্সে এমনটা অনেক আছে। হোটেলের রিসেপশনে প্রবল উত্তেজনা। একে একে নানা অভ্যাগত এসে পৌঁছেছেন, সবাই দূর দূরান্ত থেকে, দীর্ঘ সফর ক্লান্ত। এদিকে রিসেপশনের কর্মীরা ফরাসি ছাড়া কোনো ভাষায় কথা বলবেন না। ইংরেজি বলতে গেলেই হাঁ হাঁ করে দুহাত তুলে দিচ্ছেন আত্মসমর্পণের ভঙ্গিতে। চিঠিপত্র, পাসপোর্ট দেখিয়ে বোঝানো গেল আমরা উৎসবের অতিথি। আমাদের হাতে চাবিটা ধরিয়ে দিয়ে অন্য অতিথির সঙ্গে ইশারা কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লেন রিসেপশন কর্মী। আমাদের ঢাউস দুটো সুটকেস। দিল্লির লুফথানসা কর্মী সদয় হয়ে আমাদের ছেড়ে দিয়েছেন বটে, কিন্তু বাড়তি ওজন মুকুব করিয়ে খুব যে বুদ্ধিমানের কাজ করেছি তা নয়। সেটা হাড়ে হাড়ে এখানে এসে বুঝলাম। এই হোটেলে কোনো পোর্টার সার্ভিস নেই, অতএব নিজের মালপত্র ঘাড়ে করে নিজে নিজে ঘরে নিয়ে যেতে হবে। একে পথক্লান্তির অবসাদ, তার উপর বাইরের চড়া রোদ্দুরে মাথা ধরে আছে। বুম্বা ততক্ষণে এয়ারপোর্টে আনতে যাওয়া গাড়িটাকে সই সাবুত করে বিদায় করছে।
আর আমি তিতি বিরক্ত মুখে বিচ রিসর্টের রিসেপশনে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছি। হঠাৎ থেকে একটা গলা ভেসে এলো, কিরে ঋতু, কখন এলি? প্রথমে ভাবলাম নির্ঘাত দুঃস্বপ্ন দেখছি, বা ফরাসি ভাষার আতঙ্কে মনে মনে বাংলা বাক্য শুনছি। তবু এদিক ওদিক তাকিয়ে দেখি ওপরের বারান্দা থেকে আমার দিকে প্রবল উৎসাহে হাত নাড়ছে এক মেরুন পাঞ্জাবি পরা টাকমাথা। সানগ্লাস খুলে দেখি দেবু, আমাদের বন্ধু সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র। দহন থেকে শুরু করে অন্তর্মহল অবধি টানা আমরা এতগুলো ছবিতে কাজ করেছি। রেনকোট সে অর্থে আমার ছবিতে প্রথম গানের সুর দেবুর, চোখের বালির রাজকীয় আবহ দেবুর, বাড়িওলির বিয়ের গানের করুণ বিলাপ দেবুর। সম্প্রতি বহুদিন ওর সঙ্গে যোগাযোগ হয়নি, কয়েকটা প্রয়োজনীয় SMS বিনিময় ছাড়া। আমি জানতামও না যে ওরও কান ফেস্টিভ্যালে আসার কথা আছে। দেবুকে দেখা মাত্র সুদূর প্রবাসে আত্মীয় দর্শনের যে পবিত্র আনন্দটুকু পাওয়া যায়, প্রথমেই সেটা হলো। তারপরেই হলো দারুণ অভিমান, সেটা নিজের ওপর, আমাদের সাম্প্রতিক অযোগাযোগের ওপর না, ফরাসি আতিথেয়তার ওপর। নাকি ভীষণ রাগের পর থেকে যে কোনো আপনজনকে কাছে পেলে যেভাবে ফুঁসে ওঠে মন, কিচ্ছু জানি না। প্রথম কথাটা বললাম দেবুকে, কদিন আছিস রে তুই? 21 চলে যাব। কলকাতায়? হ্যাঁ, প্যারিস হয়ে কলকাতায়। ও, আমার একটা সুটকেস নিয়ে যাবি? তোর নিশ্চয়ই খুব লাগেজ নেই? দেবু ততক্ষণে হাসছে। হ্যাঁ, নিয়ে যাব। মাদ্রাজ থেকে তো অনেকবার নিয়ে এসেছি। তুই কদিন? ততক্ষণে বুম্বা রিসেপশনে এসে দাঁড়িয়েছে। আর 3 বাঙালির বহুদিন পরে দেখা হলে পৃথিবীর যে কোনো জায়গায় যে মুহূর্তের জন্য বঙ্গখণ্ডে পরিণত হবে তা তো আমরা সবাই জানি। মনে হলো সাদা চামড়ার রিসেপশনের সন্ডা লোকগুলোর একটাকে ডেকে বাংলাতেই বলি, বাছা, মালপত্তরগুলো একটু ঘরে দিয়ে এসো তো। লা বোকা বিচ রিসর্টে আমার ঘরটা পশ্চিমমুখ। এখানে সূর্য ডোবে রাত 8টার পর। ততক্ষণ অবধি ঘরের দেওয়াল তেতে আগুন। ইউরোপের এটা একটা অদ্ভুত মজা। বিকেলের পর থেকেই রোদে দাঁড়ালে যতটাই গরম, একটু ছায়ার টুকরো খুঁজে পেলে ততটাই নিরবিচ্ছিন্ন ঠান্ডা। বিকেল 5টা বাজতে চলল। তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস। গরমকালে ইউরোপ ভ্রমণ যে এখন কি দুঃসহ হয়ে উঠেছে ধীরে ধীরে, তা প্রথম বুঝেছিলাম বছর 3 আগে লোকার্নো ফেস্টিভ্যালে চোখের বালি নিয়ে গিয়ে। লোকার্নো সুইজারল্যান্ডে। আমার মতো ভীত বাঙালির কাছে শীতলতার চিররাজ্যে। পৌঁছে দেখি, এ কি, এ তো আফ্রিকা। এত গরম। তার উপর আমাকে থাকতে দিয়েছিল পুরনো একটা হেরিটেজ হোটেলে। প্রায় 500 বছর আগের একটা পুরনো দুর্গ প্রমাণ পাথুরে বাড়িকে হোটেল করে নেওয়া হয়েছে। সেখানে সারাদিন পাথুরের দেওয়াল জুলাই মাসে চড়া রৌদ্রে তপ্ত আগুন হয়ে থাকে। হোটেলে কোনো এয়ার কন্ডিশনার নেই, ফ্যান নেই। আমাদের কলকাতায় বেয়ারা গরমে লোডশেডিং হলে যেরকম হয়, তেমনই একটি অনন্ত অবস্থা। অনেক বলে কয়ে কাকুতি মিনতি করে একটা ফ্যান আনানো হলো ঘরে।
সারাদিনের জমে থাকা গরম হাওয়া কি তাতে কাটে? তার ওপর ফ্যানটা আবার ছোট্ট। আমাদের এখানে গাড়িতে অনেকে যেরকম ফ্যান লাগান তেমনই অনেকটা। বালিশের ওপর বালিশ চাপিয়ে ঘুমোলে কোনো রকমে মুখটুকুতে একটু হাওয়া লাগে। তখন জুলাই মাসের প্রথম সপ্তাহ, সবে বছরের দীর্ঘতম দিন গেছে। সূর্য ডোবার সময় রাত 9টা। রাত 10টার সময় যখন ঘুমোতে যেতাম, আমার ঘড়িতে তাপমাত্রা দেখাতো 29 ডিগ্রি, আর পর্দার বাইরে তখনও চড়া আলো। গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে ইউরোপ তখন সচেতনভাবে সবে যুঝতে আরম্ভ করেছে। ফলে ছোট কোনো শহরে গরমকালে হঠাৎ অনেক পর্যটক এসে পড়লে গরমের মোকাবিলা কেমন করে করবে সেটা তখনও তাদের নাগালের বাইরে। ফ্রান্সে এসে দেখলাম কানের মতো পাড়াগাঁয়ের অত্যন্ত অপাঙ্ক্তেয় হোটেলে এখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থা। গরমের অত্যাচার যাতে পর্যটককে পর্যুদস্ত না করে। আমার ঘরটা লাগোয়া একটা বারান্দা, তার অ্যাক্রিলিকের ছাউনির ওপর ঘন ডুমুর লতার ছাদ, পাশেই হোটেলের সাঁতার পুকুর। ভিজে হাওয়া আর ঠান্ডা ছায়া মিলিয়ে ওই ছোট্ট বারান্দাটা বড় মনোরম। বুম্বার ঘরটা অল্প দূরে, করিডোরের ওপাশে। আমার ঘরে মালপত্র পৌঁছে দেওয়ার তদারকি সেরে নিজের ঘরটা গোছাতে গেছে বুম্বা। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। ক্যামেরাটা বের করতো, একটা ছবি তুলি। আমি যে কোনো যন্ত্রপাতিতে সোমা নানাড়ি, সেটা ডিভিডি প্লেয়ার চালানো থেকে বিদ্যুৎ কেটলি অবধি। ভাবতে সত্যি লজ্জা করে। আমার 14টা ছবি বানানো হয়ে গেল। আমি এখনো স্টিল ক্যামেরা দিয়ে ভালো করে একটা ছবিও তুলতে পারি না। আমার ইউনিট সহকর্মী সঞ্জয় কলকাতা থেকে রওনা দেওয়ার আগে আমাকে পই পই করে কি করে ডিজিটাল ক্যামেরা চালাতে হয়, মানে কোন বোতাম টিপলে কি হয়, সেটা প্রায় জলের মতো করে বুঝিয়ে দিয়েছিল। তখন মনে হয়েছিল এ আর বেশি কি, এ তো সোজা। ক্যামেরাটা বের করে বুম্বাকে বোঝাতে গিয়ে দেখি সব গুলিয়ে গেছে। বুম্বা আমাকে বহুদিন চেনে। অত্যন্ত অবিচলিত শান্ত স্বরে বলল, ছাড়ো, আমি দেখে নিচ্ছি। নিজের মনে ক্যামেরাটা নিয়ে খুটখাট করতে লাগলো বুম্বা, আর আমি চোখের সামনে স্টার আনন্দ ল্যাপটপটা নিয়ে বসে অকুল পাথার ভাবছি ঋতব্রতকে কোথায় খুঁজে পাব। এসে অবধি ওর নম্বরে 3টে SMS করেছি, কোনো উত্তর আসেনি। হঠাৎ একটা ক্লিক করে শব্দ হলো। মুখ ফিরিয়ে দেখি বুম্বা চোখ থেকে ক্যামেরা নামালো। আমার দিকে এলসিডিটা এগিয়ে দিতে দেখলাম আমার ন্যাড়া মাথা, অন্ধকার মুখ। ফিল্ম ফেস্টিভ্যালের নন্দনকানন কান শহরে আমার প্রথম ছবি। হোটেলের মাঝখানে চত্বরটা জুড়ে বিশাল একটা সুইমিং পুল, তার ধারে চেয়ার টেবিল পেতে পান ভোজনের ব্যবস্থা। হোটেলে কোনো রুম সার্ভিস নেই। একটা রেস্তোরাঁ আছে, সেখান থেকে টেক অ্যাওয়ে প্যাকেট ঘরে নিয়ে আসা যায়। ঘরের মধ্যে একটা জায়গায় ছোট একটা প্যান্ট্রি মতো, বাসন কোসন, কাপ প্লেট, কাঁটা চামচ, ছুরি, গ্রেটার, ইলেকট্রিক কেটল, মাইক্রোওয়েভ, এমনকি বার্নার ওভেন অবধি আছে। খাবার বাইরে থেকে কিনে এনে
ঘরে ফিরে গরম করে নেওয়া। ফ্রান্সের এই ছোট শহরগুলোর খাবার বেশ সস্তা। একেবারে 5 তারা হোটেল বা দামি রেস্তোরাঁ বাদ দিলে বড় দোকান আর ছোট হোটেলে দামের তফাৎ বিশেষ নেই। ঘরে ঢুকেই বোঝা গেল জল নেই। এখানে কলের জল লোকে দিব্যি খায়। তবে আমাদের চিরাচরিত পিটপিটানি থেকে বোতল থেকে জল না ঢেলে খেলে আত্মা কেমন যেন অতৃপ্ত থেকে যান। আর চেনা চেনা ডাক্তারদের মুখ ঘন ঘন মনে পড়ে যায়। ডাক্তার বন্ধুদের নিশ্চয়ই ভালোবাসি, তবে প্রতি ঢোক জল খাবার সময় নয়। অতএব জলটা কিনে আনতে হবে। আজকাল তো দুনিয়া শুদ্ধ হোটেলে প্লাস্টিক কার্ড হয়ে গেছে। এখানে সেই সনাতন চাবি, তাই বিশাল আকায়। সুইমিং পুলের ধারে এসে বসলাম। বোম্বা পাশের রেস্তোরাঁতে খাবারের খোঁজ করতে গেছে। আপাতত কফি খেতে চাই। তাছাড়া রাতের খাবার কি পাবো না পাবো। সুইমিং পুলের ধারটা প্রায় খালি। একটু আগে ঘরে বসেও সাঁতারুদের সমস্যার কলরব শুনতে পাচ্ছিলাম। এখন তারা আর কেউ নেই। বাইরে রোদের তাপ মরে এসেছে। আজ পুকুরের জল থেকে উঠে আসছে এক অদ্ভুত বিষণ্ণ শীতলতা। ঘড়ির দিকে তাকালাম, প্রায় 8টা বাজে। মানে দেশে এখন 11:30। বাবা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, না হলে একটা ফোন করতাম। ঘড়ি থেকে চোখ সরাবার আগেই তারিখটায় নজর আটকালো। আরেকটা 18ই মে বিদায় নিচ্ছে ভারতবর্ষ থেকে। ফ্রান্সে তার আয়ু আরো কয়েক ঘন্টা। ঠিক 1 বছর আগে এই সময় মায়ের মৃতদেহ নিয়ে আমরা শ্মশানে, ইলেকট্রিক চুল্লির লাইনে। এক মাথা সিঁদুর পরে মা শুয়ে আছে মাটিতে। আস্তে আস্তে ফুলে ওঠা মুখ আবার কেমন সুন্দর হয়ে উঠছে। ভাঁজ গাল, বসা চোখ, রোগার্ত শরীর নিটোল পেলব হয়ে যাচ্ছে কোনো চিরশান্ত অমর স্পর্শে। আর 50 বছরের সাথীকে কেমন করে বিদায় জানাতে হয় না জানা আমার বাবার মুখের পেশিগুলো বদলাচ্ছে এক অশান্ত তোলপাড়ে। সুইমিং পুলের ঠান্ডা হাওয়াটা কেমন যেন গরম বোধ হতে লাগলো, প্রায় যেন আগুনের হলকা। আপনা থেকে চোখ বন্ধ হয়ে এলো। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলেন তোমার খেলার সাথী। না, এ যাত্রা গানটা আমার আর পিছু ছাড়বে না। আপনারা শুনছিলেন ঋতুপর্ণ ঘোষের লেখা ফার্স্ট পার্সন বইয়ের 2য় খণ্ড থেকে পথিকের কিছু অংশ। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক জানা অজানা গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী নিবেদন সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক
এবং শেয়ার করে পাশে থাকুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজ আসি। ধন্যবাদ।